বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে এভাবে তাড়াতাড়ি নিচে আসতে দেখে মিরাজ আমার কাছে এগিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি এখানে এভাবে আসছিস? কোনো সমস্যা হয়েছে? ছাদে গিয়েছিলি, কি হয়েছে? না, কিছুই হয়নি, আমার ভালো লাগছে না, সেজন্য চলে এসেছি। আমি ছেলেটাকে দেখে আশ্চর্য হলাম। আজ পর্যন্ত এমন কোনো ছেলে নেই যার সাথে আমি নিজে ইচ্ছে করে কথা বলতে চেয়েছি আর আমাকে পাত্তা দেয়নি। আমি মায়া, বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা এই এলাকার একজন নামকরা ব্যবসায়ী। আমাদের 4টা বাড়ি আছে, বাড়িগুলো ভাড়া দেওয়া, এবং একটা সুন্দর বাড়িতে আমরা থাকি। আজকে সন্ধ্যার পর ছাদে গিয়েছিলাম, তখন হঠাৎ করে দেখলাম আমার পাশের বাসার ছাদে, অর্থাৎ এই বাসাটাও আমাদের, আমরা এটা ভাড়া দিয়ে দিয়েছি। এইটার ছাদে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে কোনোদিন দেখিনি। ছেলেটাকে জিজ্ঞেস করলাম অনেক কিছু, কিন্তু সে আমার দিকে একবার ফিরেও তাকালো না। আমার অনেক বেশি রাগ হলো, কিন্তু এখন এটা থামিয়ে ঘরে ফিরে যেতে হবে। কালকে আমি মিরাজকে জিজ্ঞেস করে জেনে নিব। আমি এবার অনার্স শেষ করেছি, এখন ফ্রি টাইম, সেজন্যই বাসায় বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। নিচে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ওদিকে ইমরান নিজের রুমে বসে কান্না করে যাচ্ছে। রিয়া তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বুঝতেই চাইছে না। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। ইমরান অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, শারীরিকভাবে এবং মানসিকভাবেও। সে কোনো খাওয়া দাওয়া করছে না। রিয়া অনেক চেষ্টা করেছে তাকে খাওয়া দাওয়া করানোর, কিন্তু সে খাওয়া দাওয়া করতে চাইছে না। শফিক সাহেব এই সুযোগেরই অপেক্ষায় ছিল। তিনি এখন অফিসে যাওয়া শুরু করেছেন। অফিসের সব দিকটা তিনি দেখাশোনা করেন এবং সন্ধ্যার পরে এসে ইমরানের কাছে সব কিছু বুঝিয়ে দেন। ইমরান তার শ্বশুরমশাইয়ের এমন কাজে খুব খুশি হয়েছে, কারণ সে এখন অফিসে যেতে পারছে না। তার শ্বশুরমশাই সব কিছু ভালোভাবেই দেখাশোনা করছে, কোনো ক্ষতি হচ্ছে না, তার ব্যবসা উল্টে লাভ হচ্ছে। 1 সপ্তাহের ভেতরে আমি আর মিরাজ খুব ব্যস্ত হয়ে পড়লাম, কারণ আমাদের ফাইনাল ইয়ারের এক্সাম। এরপর আমরা চাকরির জন্য যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে পারবো। এই কয়েকদিন আমি আর মিরাজ অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমার কয়েকটা টিউশনি জোগাড় করতে হবে, সেজন্য 3টা টিউশনি পড়িয়েছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে সেটা করতে পারলে ওদের একটু হেল্প হবে। আমি এখানে ফ্রিতে থাকতে চাই না, কিন্তু তারা আমাকে কোনো কাজ করতে বাধা দিচ্ছিল, কিন্তু আমি তা মানিনি। বিকেল হয়ে গেছে, ছাদে দাঁড়িয়েছিলাম, তখনই হঠাৎ করে দেখলাম মিরাজ ছাদে আসছে। এ কয়েকদিন মিরাজকে একদম দেখিনি। আমি তখন মিরাজকে দিকে তাকিয়ে বললাম, কিরে মিরাজ, তোর বাসায় একটা ছেলেকে দেখলাম, কি ওই ছেলেটা? আসলে মায়া আপু আমার বন্ধু। কেন, কি হয়েছে? তোদের কিছু করেছে নাকি? না, কিছু করেনি, তবে ছেলেটাকে দেখে মনে হলো অনেক অহংকারী। আমি ইচ্ছে করে কথা বলতে চাইলাম, কিন্তু কোনো কথা বললো না। সেদিন আমি তাকে পেছন থেকে ডাকলাম, কিন্তু সে নিচে চলে গেল। আসলে আপু ও মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না। ওর জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সেই জন্য ও সবার থেকে আড়ালে আড়ালে থাকতে চায়, কারো সামনেই আসতে চায় না। আমি তখন মিরাজের কথা শুনে মিরাজের দিকে তাকালাম। কি এমন ঘটনা ঘটলো যে একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাতে পর্যন্ত চায় না? ছেলেরা সাধারণত মেয়েদের দিকে তাকাবে, কথা বলতে চাইবে, এমনই তো নিয়ম, বা আমাদের শারীরিক মানসিক চাহিদা। কিন্তু ওর ব্যাপারটা একদমই উল্টো। সেজন্য আমি অনেক আগ্রহী হয়েই মিরাজকে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে, এমন কি ঘটনা ঘটেছে যে জন্য ছেলেটা এমন করলো বা এমন হয়ে গেল? আমাকে সব কিছু খুলে বলতো। আসলে মায়াপু, ওর নাম রাফে। আমরা কলেজ থেকে একসাথে পড়াশোনা করে আসছে। ও অনেক বড়লোক পরিবারের সন্তান, কিন্তু ওর বাবা মা মারা গেছেন অ্যাক্সিডেন্টে। এরপর থেকে তার ভাইয়ের কাছে মানুষ হচ্ছে, কিন্তু এরপরে এই ঘটনাটা ঘটে। মিরাজ আমাকে ছেলেটার সম্পর্কে বলল। আমি তখন এটা শুনে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। কোনো মেয়ে এতটা খারাপ হতে পারে আমি কখনো চিন্তা করতে পারি না। আসলে কিছু কিছু মেয়েদের কারণে ছেলেরা পুরো মেয়ে জাতিটাকে দোষারোপ করে, কিন্তু মেয়েরা হচ্ছে মায়ের জাতি, মেয়েদের থাকতে হয় কোমল। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সমাজের কিছু নোংরা মেয়ের জন্য পুরো মা জাতিকে সমাজের মানুষ কলঙ্কিত মনে করে। আমি তখন মিরাজকে বললাম, ছেলেটা সত্যি অনেক বেশি কষ্ট পেয়েছে রে। তার দিকে তাকিয়ে আমারও অনেক কষ্ট হচ্ছিল। সে কান্না করছিল ছাদে দাঁড়িয়ে, সেজন্য আমি তাকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমার সাথে কোনো কথা বলেনি। আমি তখন ছাদের দিকে গেলাম, মিরাজকে খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য ছাদে গেলাম।
ছাদে গিয়ে দেখি মিরাজ দাঁড়িয়ে মেয়েটার সাথে কথা বলছে। সেদিন রাতের সেই মেয়েটা, দিনের বেলায় তাকে আরো বেশি সুন্দর লাগছে। আমি তখন তার দিকে তাকালাম, তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিলাম। তার সাথে কথা বলতে আমি একদমই আগ্রহী নই। আমি তখন মিরাজকে বললাম, মিরাজ নিচে আয়, পড়তে বসতে হবে। আমি তখন ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা আজকেও আমার দিকে তাকাচ্ছে না। আমার এটা খারাপ লাগলো। আমি ছেলেটার দিকে তাকালাম। অনেক সুন্দর একটা ছেলে, মুখের মধ্যে আলাদা একটা মায়া আছে, দেখতে অনেক হ্যান্ডসাম। আমি তখন মিরাজের দিকে তাকিয়ে বললাম, তুই ওর সাথে আমার পরিচয় করিয়ে দিস। আমি তখন মিরাজকে ডাকলাম, কিন্তু মিরাজ আমাকে তার কাছে ডেকে নিয়ে গিয়ে বলল, রাফি, পরিচিত হ। ইনি হচ্ছেন আমাদের বাড়ির মালিকের একমাত্র মেয়ে মায়াপু। এবার অনার্স শেষ করেছেন, আমাদের থেকে 1 বছর সিনিয়র। আমি তখন নিচের দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম। কিন্তু তিনি অনেক জোরে উত্তর দিলেন। উত্তর দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পারছি মিরাজ আমাকে তোমার অতীত সম্পর্কে এবং তোমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলেছে। আমার দিকে তাকিয়ে কথা বলতে পারো। আমি সবার মতো নই, আমি অন্যদের থেকে একটু আলাদা, তাই প্লিজ আমার দিকে তাকিয়ে কথা বলো। আমার এটা অনেক খারাপ লাগছে। কথাটা শোনার পর আমি মিরাজের দিকে তাকালাম। মিরাজ কেন মেয়েটাকে আমার কথা সব খুলে বলল? আর মেয়েটা এই বাড়ির মালিকের মেয়ে, তাকে খুলে বলাটা স্বাভাবিক, কিন্তু এসব আমার পছন্দ নয়। আমি তখন নিচে চলে আসলাম। আমাকে পেছন থেকে ডাকলো, কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। দৌড়ে নিচে চলে আসলাম। এসে পড়ার টেবিলে বসে মাথা নিচু করে কান্না করতে শুরু করলাম। মিরাজ আসার আগে নিজের চোখটা মুছে নিলাম। মায়াপু, কোনো কিছু মনে করবেন না, আসলে ওর ভিতরটা একদম পুড়ে গেছে, অনেক বেশি কষ্ট পেয়েছে, সেই জন্য কারোর সাথে কথা বলতে চাচ্ছে না। হয়তো তোমার সাথে বেয়াদবি করে ফেলেছে। এমন করে বলছিস কেন মিরাজ? ছেলেটার বিষয়টা আমিও বুঝতে পেরেছি, তাই আমি কোনো কিছু মনে করিনি। এখন যা না হলেও অন্য কিছু করে ফেলতে পারে, তাই তাড়াতাড়ি চলে যা। ওকে আপু। আমি তখন নিচে চলে আসলাম। ছেলেটার কথা বারবার মনে হচ্ছিল, মেয়েটা কেন ছেলেটাকে এভাবে কষ্ট দিল? ছেলেটা তো দেখতে সুন্দর এবং যথেষ্ট ভদ্র, তাহলে কেন এমন করলো? কিন্তু আমি ছেলেটাকে নিয়ে এত বেশি চিন্তা করছি কেন? আমার নিজেরই তো কেমন যেন অদ্ভুত লাগছে। কিন্তু তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে আমার কষ্ট হতে শুরু করলো। আমি তখন আম্মুর কাছে গেলাম। আম্মুর সাথে গিয়ে কথা বললাম। আম্মু তখন আমার দিকে তাকিয়ে বলল, ইস, কে করলো এই কাজটা ছেলেটার সাথে? এরকম জঘন্য মেয়েদের কারণে আমাদের সমাজটা ধ্বংসর পথে। আর এসব বেশি অংশ ভালো ছেলেদের সাথেই হয়। সবসময় খারাপ ছেলেগুলো কীরকম রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। ওরা ঠিক আছে এরকম মেয়েদের জন্য, এরকম মেয়েদেরকে রাস্তাঘাটে ডিস্টার্ব করার জন্য আছে, ওদেরকে একদম শেষ করে দিতে হবে। কিন্তু এই ভালো ছেলে মেয়েদের কষ্টের শিকার হতে হয় এবং নোংরা বদমাইশগুলোর জন্য। আমি আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে গেলাম। নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে ছেলেটার কথা চিন্তা করলাম। এই কদিনে ছেলেটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ জন্মে গেছে আমার। সে প্রথম যেদিন ছেলেটাকে রাতের বেলা দেখেছিলাম, তার সেই হ্যান্ডসাম চেহারা আমাকে পাগল করে দিয়েছে। আমি কেন তাকে ভুলতে পারছি না। মুচকে হাসি দিয়ে নিজের মনে মনেই এইসব চিন্তা করছিল। এরপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। সন্ধেবেলা, এখন ঘুমানো আমার স্বভাবে পরিণত হয়েছে, কারণ কোনো কাজকর্ম কিছুই নেই, শুধু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি, ঘুম। মিরাজ তখন আমার কাছে আসলো। আমরা দুজন তখন পড়তে শুরু করলাম। মিরাজ মেয়েটার ব্যাপারে বলতে চাইছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তাকে কোনো কথা বলতে ইচ্ছুক নই। সেজন্য তাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত রাখলাম, কারণ আমাদের পড়াশোনা ঠিক মতন চালাতে হবে। যদি পড়াশোনা ঠিক মতন চালাতে না পারি, তাহলে কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করব? পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে না পারি, তাহলে চাকরি পাবো না। এখন তো আর সেই ব্যবস্থা নেই যে ইচ্ছে করলে নিজের ভাইয়ের অফিসে গিয়ে অফিস করব। দেখতে দেখতে প্রায় 10 দিন কেটে গেছে। এখনও ইমরান ওই একই অবস্থায় পড়ে আছে। সে কোনো কথা বলে না, কারোর সাথে সবসময় চুপচাপ থাকে। এটা তার শ্বশুরমশাই অনেক ভালো করেই সুযোগ নিচ্ছেন। তখন ইমরানের শাশুড়ি তাকে গিয়ে বললেন, এই, তুমি কি সব কিছু আমাদের করে নিয়ে আসবে না? 10 দিন হয়ে গেল, এখনো তুমি অফিসে যাচ্ছ, সবগুলো হিসাবে এসে ওকে দেখাচ্ছ। কোন দিন আমরা সব কিছুর মালিক হব? আমার তো আর তরি শুইছে না। কোন দিন এই বিশাল সাম্রাজ্যের একা রানী হব আমি?
তুমি একটু অপেক্ষা করো, আগে সঠিক মতো বিশ্বাস অর্জন করতে দাও, কারণ পরে সমস্যা হতে পারে। আস্তে আস্তে যখন আমরা ওর বিশ্বাসের জায়গায় চলে যাব, তখন ওকে আসল আঘাতটা করব। এভাবে সরাসরি আঘাত করলে ও ফিরতি আঘাত করতে 1 মিনিটও ওয়েট করবে না, কারণ এখন সে অনেক ভয়ঙ্কর হয়ে আছে। তার ভাইকে হারিয়ে তার ভিতর একটা পশু বাসা বেঁধেছে, ওটাকে মেরে ফেলতে হবে, এরপর দেখবে আসল খেলা। ইমরান তখন নিজের ভাইয়ের ছবি নিয়ে কান্না করতে শুরু করলো। আসলে সে তার ভাইকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেদিন সে কোনো কিছুই করতে পারেনি, কারণ সবকিছু তার হাতের বাইরে ছিল। নিজের চোখে সে অবিশ্বাস করতে পারছিল না। ইমরান তখন রাফির ছবির দিকে তাকিয়ে বলল, আমি জানি না ভাই, তুই সত্য কথা বলছিস নাকি মিথ্যা কথা বলছিস। তুই যদি সত্য কথা বলে থাকিস তাহলে আমি যেটা দেখলাম সেটা কি ভুল, আর যদি মিথ্যা বলে থাকিস তাহলে কেন বললি, কেন করলি এমন? আমি কি তোকে কোনো কিছুর কম দিয়েছিলাম? তুই যদি বলতি তাহলে এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ে দিতাম, কিন্তু তুই কেন এই কাজটা করতে গেলি ভাই? প্লিজ কান্না করো না এইভাবে, আর কতদিন চলবে? খাওয়া দাওয়া বন্ধ করে তো তুমি একদম শেষ হয়ে যাবে। যা হয়েছে তা ভুলে যাও। রিয়া কথাগুলো বলতে বলতে রুমে ঢুকলো। ইমরান তখন তার দিকে তাকিয়ে বলল, তুমি যে এরকম বলছো, এরকম যদি পৃথিবীতে সব ভুলে যাওয়া যেত তাহলে মানুষের মনে আর কোনো কিছুর কষ্ট থাকতো না। কষ্ট পেলেই মানুষ ভুলে যেত সব কিছু, কিন্তু এভাবে সব কিছু ভুলে যাওয়া যায় না। যেগুলো জোর করে ভুলতে চায় সেগুলো আরও বেশি মনের ভিতরে আঘাত আনতে শুরু করে। ইমরান নিজের কষ্টগুলোকে সবার থেকে আড়াল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। রাফির চিন্তায় সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঘুমানোও বন্ধ করেছে। সে দিন নেই রাত নেই শুধু কান্নাই করে যাচ্ছে, যেন চোখের ভিতরে একটি সমুদ্র হয়ে গেছে তার। আজকে আমাদের ভার্সিটিতে যেতে হবে, সেই জন্য আমি আর মিরাজ বেরিয়ে পড়লাম। নিজের বাসার সামনে দিয়ে যাব, সেই জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু আমাকে সবকিছু ম্যানেজ করে নিতে হবে। আমি তখন বাইরে বের হলাম। বাইরে বের হতেই সেই মেয়েটাকে দেখতে পেলাম, অর্থাৎ মায়া। আমাদেরকে দেখে এসে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা ভার্সিটিতে যাচ্ছ না নাকি? হ্যাঁ আপু, আমরা ভার্সিটিতে যাচ্ছি। কি ব্যাপার রাফি, তোমাকে না বললাম তুমি আমার দিকে তাকিয়ে কথা বলবে? তুমি কেন নিচের দিকে তাকিয়ে আছো? আমার দিকে তাকিয়ে কথা বলো তো। তুমি কোনো চিন্তা করো না, আমি অন্য মেয়েদের মতো না, সবাই একরকম হয় না। আমি তখন তার কথাগুলো শুনে তার দিকে তাকালাম। তার দিকে তাকিয়ে চোখের কোণে জল টলমল করতে করতে বললাম, আমি জানি সবাই একরকম হয় না, কিন্তু কেন জানি আমার এখন মেয়েদের দিকে তাকাতেই ভয় করে, কারণ ওরা কতটা ভয়ঙ্কর সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আমাদের 2 ভাইয়ের মধ্যে এরকম সম্পর্ক ছিল যে ভাই আমার জন্য শুধু আমি লাঞ্চ করব বলে অফিস থেকে চলে আসতো, কিন্তু সেই ভাই আমাকে আঘাত করেছে। যে ভাই আমাকে 21 বছর বয়সের জীবনে কোনোদিন ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি, সেই ভাই আমাকে নিজের হাতে থাপ্পড় মেরেছে। এভাবে তো নিজের অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকলে হবে না, তোমাকে অনেক সামনে যেতে হবে। যদি সামনে যেতে চাও তাহলে সামনের দিকেই তাকাও, কষ্ট করো, পরিশ্রম করো। একদিন তুমি এমন একটা পর্যায়ে যাবে যেদিন তোমাকে দেখে সবাই ভয় পেতে শুরু করবে। তোমাকে প্রতিশোধ নিতে হবে, তোমার ভাইকে বাঁচাতে হবে। দোয়া করবেন যাতে আমি আমার ভাইয়ের সম্মান ফিরিয়ে দিতে পারি, আমি আমাকে নির্দোষ প্রমাণ করতে পারি। আমি প্রতিশোধ নিতে চাই না। কেন প্রতিশোধ নেব? যদি আমি প্রতিশোধ নিয়ে ওদেরকে কোনো শাস্তি দেই তাহলে ওদের আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি প্রতিশোধ নিতে চাই না, আমি শুধু চাই আমার হারানো সম্মানটা ফিরে পেতে। আমাদের 2 ভাইয়ের মধ্যে আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ফিরে পেতে চাই বলেই আমি মিরাজকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। সেখানে আর দাঁড়ালাম না, কারণ ভার্সিটিতে লেট হয়ে যাবে। আমরা ভার্সিটিতে চলে আসলাম। আমি তখন তার জবাবের দিকে তাকিয়ে দেখলাম, তার কষ্টের ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম। কতটা কষ্ট পেলে কোনো মানুষ এই কথাটা বলতে পারে। আমার কেন জানো তার জন্য অনেক বেশি মায়া হচ্ছিল। তার কথা চিন্তা করতে করতেই বাসায় ফিরে গেলাম। আমরা 2 জন ভার্সিটি থেকে নোট নিয়ে চলে গেলাম আবার, কারণ আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা খুবই নিকটে, এরপর থেকে শুরু হবে আমাদের আসল লড়াই। তখন আমরা টিকে থাকতে পারলেই জীবনে ভালো কিছু করতে পারবো, কিন্তু এর জন্য প্রচুর পরিশ্রম এবং আমাদের সেটার জন্য প্রস্তুত হতে হবে। বাড়ির সামনে দিয়ে ফিরছিলাম, তখন বাড়ির বাইরে কাউকে দেখতে পেলাম না। একবার তাদেরকে দেখার জন্য মনের ভেতরে কেমন যেন করছিল। তখন মিরাজ আমার দিকে তাকিয়ে বলল, তুই কোনো চিন্তা করবি না দোস্ত, একদিন আমরা আবার তোর বাসায় আসবো। আগে যেরকম আমি তোর বাসায় আসতাম ঠিক সেরকমই আসবো।
এই বাড়ি তুই আবার ফিরে পাবি, তবে সেটা হবে আরও সম্মানে। আমি তখন তার কথা শুনে তার হাতটা চেপে ধরলাম। এরপর আমরা দুজন চলে গেলাম আমাদের বাসায়। বাসায় যাওয়ার পর পড়াশোনা শুরু করলাম। আবার শুরু করলাম এখান থেকে আমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে, কারণ এত বছরের স্বপ্নটাকে মাটির নিচে এইভাবে পুঁতে ফেললে হবে না। সেই স্বপ্নটাকে নিজের বুকে লালন করে তার জন্য লড়াই করে যেতে হবে। অবশ্যই সেটা আমি পারবো, এটা আমি বিশ্বাস করি। ওদিকে শফিক সাহেব অফিসে গেলেন। যাওয়ার পর ম্যানেজারের সাহেবের সাথে দেখা করলেন। দেখা করে শফিক সাহেব বলে উঠলেন, অফিসে যত গুরুত্বপূর্ণ কাগজ আছে সবগুলো আমার কাছে বুঝিয়ে দাও, কারণ জামাই কয়েকদিন আসতে পারবে না, সে অনেক অসুস্থ, সেই জন্য আমি সব কিছু দেখাশোনা করব। সব কিছু আমার কাছে বুঝিয়ে দাও। কিন্তু স্যার, এই জন্য তো ইমরান স্যারের সাথে কথা বলতে হবে। ওনার সাথে কথা বলা ছাড়া আমি তো আপনার কাজে কিছুই বুঝিয়ে দিতে পারবো না। ওনার সাথে আমি একবার কথা বলে দেখি। যদি নিজের চাকরি বাঁচাতে চাও তাহলে চুপচাপ বসে থাকো। আমি যেটা বলছি সেটা শোনো। ইমরান কয়েকদিন আসতে পারবে না, সেটা তো আমি বললাম। সে অসুস্থ, আমি তার শ্বশুর। আমার কাছে সব কিছু বুঝিয়ে দাও। তার সাথে আমার কথা হয়েছে, আমি সব কিছুর এখন দেখাশোনা করব। ম্যানেজার আর কোনো কথা বললেন না। অফিসের যত গুরুত্বপূর্ণ কাগজ সবকিছু এনে শফিক সাহেবের হাতে দিল। সেটা পেয়ে শফিক সাহেব মনে মনে একটু হাসলেন আর বললেন, এখন শুরু হবে আমার আসল খেলা। এখন থেকে এই সব কিছু আমি দখল করে নিব। আস্তে আস্তে তোমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। তোমার ভাইকে বের করেছি, এখন তোমাকেও বের করব। ইমরান, প্রস্তুত হয়ে নাও। ওদিকে আমার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পরে, সেজন্য পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে গেলাম। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। কয়েকদিন পর শুধু মায়া আপুর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। আমার বুকের ভেতর থেকে কিছু একটা বাধা দিচ্ছে আমাকে, কিন্তু মায়া আপু বারবার আমার সাথে কথা বলতে চাইছিলেন। আমি কথা বলতে চাই না দেখে তিনি মাঝে মাঝে রাগও করেন, আবার নিজে থেকে এসেই কথা বলেন। আমি তার রাগ ভাঙানোর চেষ্টাও করি না, কারণ এইসব মিথ্যা আবেগের কাছে আমি হেরে গিয়েছি। আর এইসব মিথ্যা আবেগের খেলা করতে আমি আর চাই না। এই আবেগ আমাকে ধ্বংস করে দিয়েছে। ওদিকে কাগজপত্র সবকিছু রেডি করে শফিক সাহেব চলে আসলেন ইমরানের কাছে। কারণ এতদিন তিনি শুধু কাগজপত্র তৈরি করেছিলেন, কারণ ইমরানের কাছে খুব সতর্কভাবে যেতে হবে। কারণ ইমরান অনেক চালাক এবং অনেক দিন থেকে ব্যবসা করছে, তাই সব বিষয়ে ভালোভাবে জানে। তাকে এত সহজে বোকা বানানো সম্ভব নয়। তখন ইমরানের কাছে গিয়ে বললেন, জামাই বাবা, তোমার তো অফিসে যাওয়ার সময় এসেছে। এতদিন থেকে তুমি এখানে বসে আছো। অফিসে অনেক মিটিং আমি একা সামলাচ্ছি। তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে অফিসে আসো, অথবা এই ফাইলগুলোতে সাইন করে দাও। এখানে মালিকের সাইন লাগবে, আমি তো আর মালিক নই। না বাবা, আমাকে আরও কিছুদিন রেস্ট নিতে দাও। আমি আর পারতেছি না, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমার জীবনের সব চাহিদা পূরণ হয়ে গেছে, এখন আমার আর কিছু লাগবে না। আমাকে যে পরিস্থিতিতে মোকাবেলা করতে হচ্ছে সে পরিস্থিতিটা জানি না। কেউ থাকলে কি করতো, আবার মরে যাবে ভালো মনে হচ্ছে। কী সব বলছো বাবা, এরকম বলো না। তুমি দরকার হয় আরও কয়েকদিন বিশ্রাম নাও, কিন্তু এভাবে তুমি বলো না। তুমি চলে গেলে আমাদের কি হবে? তুমি এই কাগজগুলোতে সাইন করে দাও। এগুলো ঠিক মতো পড়ো, এরপর সাইন করো। ইমরানের কথা বলতে ভালো লাগছিল না, সেজন্য সে ফাইলগুলি নিয়ে একে একে সাইন করতে শুরু করে। তখন শফিক সাহেব তাকে পড়ে দেখার কথা বললে ইমরান পড়তে দেখতে চায় না, কারণ তার এখন কথা বলতে ভালো লাগছে না। সেজন্য তাড়াতাড়ি সাইন করে শফিক সাহেবকে রুম থেকে চলে যেতে বলে। এরপর রুমের দরজা বন্ধ করে আবারও কান্নায় ভেঙে পড়ে। এই কয়েকদিনে রিয়ার সাথে কথাও বলেনি তেমন। আগে রিয়ার সাথে খুনসুটি ভালোবাসা অনেক মজা হতো, কিন্তু এখন তার কাছে এগুলো বিরক্তিকর মনে হয়। এগুলো তার কাছে আর ভালো লাগে না। রিয়া এটা চিন্তা করছে। যখনই কাগজে সাইন পেয়ে যায় তখন শফিক সাহেব তাড়াতাড়ি চলে যান নিজের স্ত্রী এবং রিমার কাছে। সেখানে গিয়ে তিনি উল্লাস করতে থাকেন। রিমার দিকে তাকিয়ে বললে, সব কিছু সম্ভব হয়েছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে যদি এই কাজটা না করতো তাহলে এইটা আমি কোনোদিনই করতে পারতাম না। আমার মেয়ের জন্য আমি একটা রাজপ্রাসাদ বানাবো, সেখানে আমার মেয়েকে থাকতে দিব। আমি এসব কিছুর মালিক হয়ে গেছি।
এখন এই পুরো সাম্রাজ্য আমার একার দখলে, এখানে তাদের কোনো অধিকার নেই। আমি বিশ্বাস করতে পারছি না বাবা, আমরা সব কিছুর মালিক হয়ে গেছি। আমরা কত দিন থেকে স্বপ্ন দেখছিলাম, আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বাবা। আমার কি যে আনন্দ লাগছে। এখন সময় এসেছে ইমরানকে বাড়ি থেকে বের করে দেওয়ার। ওকে আর বাড়িতে রাখলে চলবে না, কালকে সকালে ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। কি বললে বাবা তুমি? এটা কিভাবে করতে পারলে? তার মানে তোমরা এসব কিছু করেছো? আমি বিশ্বাস করতে পারছি না তোমরা আমার পরিবারের লোক হয়ে এত বড় বেইমানি করবে। ওদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি তাহলে তোমরাই করেছো। আমি রাফিকে এমনি এমনি ভুল বুঝলাম। রিয়া যাচ্ছিল, তখন হঠাৎ করে তার পরিবারের কথা শুনতে পায়। তখন সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। এটা দেখে শফিক সাহেব তার মেয়ের দিকে তাকিয়ে বলেন, যা করেছি তা আমাদের নিজের ভালোর জন্য করেছি। এইসব কিছুর মালিক এখন আমরা হয়ে গেছি। এখন আর ইমরান তোকে কিছু করতে পারবে না। তোকে আমি আরও ভালো একটা ছেলের সাথে বিয়ে দিব। এই কথা শোনার পর রিয়া কান্না করতে শুরু করে। সে বিশ্বাসই করতে পারছে না তার বাবা এই কাজ করতে পারে। সে রাফিকে ভুল বুঝেছে, তো এখন তার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। তুমি এটা কিভাবে বলতে পারলে বাবা? আমি ইমরানের সাথে এতদিন থেকে সংসার করছি, এখন পর্যন্ত তার সাথে কোনোদিনও বেইমানি করিনি। তাদের এত সম্পত্তি সবকিছু যদি আমরা বলতাম তাহলে এক মুহূর্তে তারা আমাদেরকে লিখে দিত, এরকম বিশ্বাস করতো আমাদেরকে। কিন্তু তোমরা এটা কি করলে? বেশি ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা যায় না আপু। আমরা যেটা করেছি ঠিক করেছি। সব কিছুর মালিকানা এখন আমাদের কাছে নিয়ে নিয়েছি। এখন সব কিছুর মালিক আমরা। এখন আর আমাদেরকে ওরা বাধা দিতে পারবে না। সব কিছু আমরা নিয়ে নিয়েছি, সব কিছু এখন আমাদের দখলে। এটা হতে পারে না, আমি কোনোদিনও এটা মেনে নিব না। আমি রাফিকে খুঁজে বের করব, তোমরা ওদের সম্পত্তি ওদের কাছে ফিরিয়ে দিবে। ওরা ইচ্ছে করলে আমাদেরকে সবকিছু দিয়ে দিবে, কিন্তু তোমরা এরকম ভাবে বেইমানি করে সবকিছু নিতে পারো না বাবা। তোমরা ওদের বিশ্বাস নিয়ে খেলা করতে পারো না। ওরা তোমাদেরকে বিশ্বাস করেছে। ওদিকে ইমরানের দিকে কোনো খেয়াল নেই। এদিকে কি হচ্ছে এই সব ইমরান জানে না। সে বুঝতেই পারছে না কাল সকালে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। পরের দিন সকাল হতেই শফিক সাহেব ইমরানকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসলেন। তখন সবাই বাড়ির বাইরে চলে এসেছে। ইমরান তখন শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে বলল, বাবা এটা কি করছেন আপনি? আমাকে ছাড়ুন, আমার ভালো লাগছে না, আমাকে রুমে যেতে দিন। তোমাকে একদম এই ঝামেলা থেকে মুক্ত করে দেব। এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। এসব কিছুর মালিক আমি। কালকে তুমি নিজের হাতে সব কিছু আমার কাছে বিক্রি করে দিয়েছো এবং সেই দলিলে তুমি সাইন করেছো। এখন তুমি এখান থেকে চলে যাও। রিয়া তখন তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে, কিন্তু রিয়ার বাবা রিয়াকে আটকে রাখে। কিন্তু ইমরান কিছুই বুঝতে পারছে না। তখন তার হাতে শফিক সাহেবের থাকা কাগজ দেন। কাগজটা পড়ে ইমরান শফিক সাহেবের দিকে এগিয়ে এসে শফিক সাহেবের কলার চেপে ধরে বলে, কুত্তার বাচ্চা, তাহলে সবকিছু তুই করেছিস। তোকে এখন আমার শ্বশুর বলতে আমার লজ্জা লাগছে। তুই তো আমার বাবার সমান ছিলি, কিন্তু তুই নিজের ভুলের কারণে আমার কাছে এখন শাস্তি পাবি। আমি তোকে বিশ্বাস করতাম, কিন্তু তুই আমার বিশ্বাসের মর্যাদা নিয়ে এভাবে খেলা করলি। মুখ সামলে কথা বল। যা বলেছিস তা অনেক বেশি বলে ফেলেছিস। আর যদি একবার উল্টাপাল্টা কিছু বলার চেষ্টা করিস তাহলে কিন্তু এখানেই মেরে ফেলবো। এইসব কিছুর মালিক আমি। এখন আমি যা ইচ্ছা করতে পারি, তাই এখান থেকে বেরিয়ে যা তাড়াতাড়ি। ইমরান তখন কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার ভাইকে সে ভুল বুঝেছে, এখন সেটা বুঝতে পারছে। রাফি এটা কোনোদিনই করতে পারে না, এটা ইমরানের বিশ্বাস ছিল এবং আজ সেটা প্রমাণও হয়ে গেল। ইমরান তখন কি করবে তার শ্বশুরমশাইয়ের দিকে তাকালো, তাকিয়ে বলল, আপনি যদি চাইতেন তাহলে এই জমি, এই বাড়ি সব কিছু আমি আপনার হাতে তুলে দিতাম, কিন্তু এভাবে বেইমানি করে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া, এগুলো নেওয়ার কোনো মানেই হয় না। এগুলো আপনি ভুল করেছেন। যা করেছি একদম ঠিক করেছি। যদি একদম বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে খুন করে ফেলবো। এখনই এখান থেকে চলে যাও। আর এক মুহূর্ত যদি এখানে দাঁড়াও তাহলে কিন্তু মেরে ফেলবো। ইমরান তখন বুঝতে পারে এখানে দাঁড়িয়ে থাকলে আর কিচ্ছু হবে না। তখন সে চলে যেতে চায়। তখন শফিক সাহেব এসে ইমরানকে কিছু সময় মারধর করেন। রিয়া থামাতে পারছিল না। যখন ইমরান বাড়ি থেকে বের হয়ে যাবে
তখন রিয়ার সাথে যায়। ইমরান, আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে যেতে চাই। আমি এই পরিবারের সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তোমার সাথে সংসার করেছি এতদিন, তোমার সাথে বেইমানি করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমরা রাফিকে খুঁজে বের করবই। রিয়া, তোমাকে আমি শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, যদি তুমি তোমার স্বামীর সাথে যেতে চাও তাহলে কিন্তু চিরদিনের জন্য এই দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন এখানে ফিরে আসতে পারবে না। এখন ইমরান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, খেতে পারবে না। একবার চিন্তা করো। তোর মতো জঘন্য লোককে আমার বাবা বলতে লজ্জা লাগছে। এই বাড়িতে যা খাবো তা আমার জন্য বিষের মতো লাগবে, তাই আমি যদি না খেয়ে থাকি তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আমার স্বামীর সাথে যাব। চলো ইমরান, আমরা এখান থেকে চলে যাব। বলে রিয়া ইমরানকে টানতে টানতে বাড়ির বাইরে চলে আসে। ইমরান তখন কান্না করতে থাকে। রিয়া ইমরানের কাছে ক্ষমা চাচ্ছে। তার পরিবারের হয়ে তার পরিবার এমন একটি কাজ করবে রিয়া কোনোদিনও বুঝতে পারেনি। তখন রিয়াকে নিয়ে হাঁটতে শুরু করে। তারা রাফিকে খুঁজছে, কিন্তু রাফিকে কোথায় খুঁজে পাবে? রাফি তো এই এলাকায় মনে হয় নেই। তারা তখন খুঁজতে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে যায়। একটা টাকা পয়সা কিছুই নেই যে তারা কিছু খাবে। তাদের খিদের জ্বালায় পেট পুড়ে যাচ্ছে, কিন্তু রিয়া সেটা প্রকাশ করছে না। ইমরান বুঝতে পারছে কিন্তু কিছুই করতে পারছে না, কারণ তার কাছে এখন টাকা নেই। রিয়া, তুমি চাইলে তোমার পরিবারের সাথে থাকতে পারো, আমার সাথে এসে এভাবে কষ্ট করার কোনো মানেই হয় না, কারণ আমি মারা যাব। আমি আর বেঁচে থাকতে চাই না। যে ভাই নিজের ভাইকে বিশ্বাস করতে পারে না, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ভুল করেছি, আমার ভাইকে ভুল বুঝে সে সেদিন কান্না করেছিল। তাহলে তো আমাকেও মরে যেতে হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর রাফিকেও আমি ভুল বুঝেছি, তাই রাফিকে খুঁজে বের করাটা এখন আমাদের একটা দায়িত্ব। তাই আমরা যে করেই হোক রাফিকে খুঁজে বের করব। একদিনেই ক্লান্ত হয়ে গেলে চলবে না, আমাদেরকে পরিশ্রম করতে হবে, রাফিকে খুঁজে বের করবই। তুমি কোনো চিন্তা করো না। ইমরান তখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। এরপর তারা ঘুরতে শুরু করে। তখন হঠাৎ করে একটি ছেলে এসে ইমরানের সামনে গাড়ি থামিয়ে ইমরানকে জড়িয়ে ধরে বলে, আরে ইমরান ভাই, আমি তো আপনার অফিসে যাচ্ছিলাম। এতদিন থেকে অফিসে আসছেন না? আমি অফিসে অনেকবার গিয়েছি, কিন্তু আপনার শ্বশুরমশাই বললেন আপনি নাকি কোথাও গিয়েছেন, সেই জন্য আসতে পারছেন না। কোথায় ছিলেন এতদিন? আমাদের ব্যবসার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, আপনি না থাকলে কি করে চলবে বলেন? সামনে থাকা লোকটা হচ্ছে টেক্সটাইল মিলের মালিক রাজীব। ইমরান তখন রাজীবের দিকে তাকিয়ে কান্না করতে করতে সব ঘটনা খুলে বলে। রাজীব তখন এটা শুনে অনেক বেশি অবাক হয়। তখন সে ইমরানের দিকে তাকিয়ে বলে, ভাই, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। কোনো চিন্তা করবেন না, আমরা সবাই মিলে রাফিকে খুঁজে বের করব। রাফি তো আমারও ভাইয়ের মতো, কিন্তু আপনার সাথে এরকমভাবে বেইমানি করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আপনি অনেক ভালো একজন ব্যবসায়ী। না ভাই, আমি এখন তোমার সাথে যেতে পারবো না। আমাকে যে করেই হোক আমার ভাইকে খুঁজে বের করতে হবে। আমার ভাইকে যতদিন খুঁজে বের না করছি ততদিন পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না। সেটার জন্য তো শরীরে শক্তির প্রয়োজন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর একদম ভেঙে পড়েছে। তাই তাড়াতাড়ি চলুন, আমার গাড়িতে করে আমার বাসায় যাই। খাওয়া দাওয়া করে আমরা তিনজনে একসাথে মিলে খুঁজে বের করব। আপনি যদি ব্যবসায় না থাকেন তাহলে আমরা ছোট ছোট কোম্পানিগুলো কিভাবে ব্যবসা করব? আপনারাই তো আমাদের আইডল। তখন রাজীব জোর করে ইমরানকে নিয়ে যায় তার বাসায়, গিয়ে খাওয়া দাওয়াও করায়। ইমরান খেতে চাচ্ছিল না, তখন জোর করে তাকে খাওয়ায়। তারপর বিকেলের দিকে খুঁজতে শুরু করে। আমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এখন থেকে আমাদের ঠিক মতন পরীক্ষা দিতে হবে। পরীক্ষার কারণে আমরা টিউশনে ছেড়ে দিয়েছি, সেজন্য যার টাকা ছিল সবকিছু পরীক্ষার ফি এবং অন্যান্য কাজে ব্যয় হয়ে গিয়েছে। এখন খাওয়ার টাকা পর্যন্ত নেই। মিরাজের মুখ লাল হয়ে গিয়েছে, সে হয়তো অনেক লজ্জা পাচ্ছে আমাকে খেতে দিতে না পেরে। আমার অনেক খারাপ লাগছিল, আমি কিছুই করতে পারছি না। তাওফিক ভাইয়ের স্যালারি আসেনি, সেজন্য তিনি অনেক সমস্যায় আছেন। প্রথম দিন না খেয়ে পরীক্ষায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে কলিং বেলের আওয়াজ পেলাম। তখন দরজা খুলে দেখলাম মায়াপু দাঁড়িয়ে আছেন। আমি তখন তাকে দেখে চলে আসতে নিলে তিনি আমার হাতটা ধরে বললেন, এই কোথায় যাচ্ছ?
আমি তোমার সাথে কথা বলতে আসিনি, আমি একটা জিনিস দিতে এসেছি। এটা মিরাজ ঘুম থেকে উঠলে ওর হাতে দিয়ে দিবে, কেমন? আমি তখন তার হাতের দিকে তাকালাম, অনেকগুলো খাবারের বাটি হাতে। আমি তখন তার কাছ থেকে নিলাম। আমি বুঝতে পারলাম না কি হয়েছে। হয়তো মিরাজ কালকে রাতে তাকে সব ঘটনা বলেছে, তিনি সকালে উঠে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আমি তখন তার দিকে তাকালাম, তিনি মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, ভালো করে পরীক্ষা দিও। যদি ভালো করে পরীক্ষা না দিতে পারো তাহলে চাকরি হবে না, আর চাকরি না হলে তো সব শেষ। কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না, সেজন্য আমি আর কোনো প্রশ্ন করলাম না, কারণ প্রশ্ন করলে আরো কথা বাড়তে পারে। এরপর গল্প শুরু হবে, কিন্তু এখন আমাকে পড়তে বসতে হবে। সেজন্য আমি মিরাজকে ডেকে তুললাম। মিরাজকে খাবারের বাটিগুলো দেওয়ার পর সে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, মায়াপু পারেন বলতে হবে। যখনই বলেছি তুই না খেয়ে পরীক্ষা দিতে যাবি, তখনই তিনি এগুলোর ব্যবস্থা করেছেন। এর মানে কি? তুই আমার সাথে কথা বলছিস? আমি তোকে কখন বললাম ওনাকে খাবারের কথা বলতে? আমি না খেয়ে পরীক্ষা দিতে পারবো, কেন ওনাকে বলতে গেলি? আর এখন যে উনি খাবার নিয়ে আসলেন, এগুলোতে ওনারা কত কষ্ট করতে হয়েছে, আমার নিজেরই তো লজ্জা লাগছে। এখন এগুলো খাবো কি করে? দোস্ত, আসলে খাবার পেটে না থাকলে আমি পরীক্ষা দিতে পারি না। আর আমি জানি তোর কথা বললে মায়া আপু নিশ্চয়ই খাবারের ব্যবস্থা করে দিবেন, সেই জন্য তোর কথা বলেছে। এখন আমাকে খেতে দে, খেয়ে পড়তে বসতে হবে। কি বলছিস? আমার কথা বললে উনি খাবারের ব্যবস্থা করে দিতে বাধ্য হবেন মানে? আমার সাথে ওনার কি? সেটা তোর না জানলেও চলবে। এখন তাড়াতাড়ি খেয়ে পড়তে বল, পরীক্ষা দিতে হবে। ঠিক মতো না খেলে আমাকেই পরে বকাবকি করবেন উনি। আমার সাথে সবাই কেন এরকম করে কথা বলছে বুঝতে পারছি না। আমি তখন খেয়ে পড়তে বসলাম। খাবারগুলো অনেক ভালো হয়েছে। আমি তখন পরীক্ষা দিতে বের হলাম। পরীক্ষা দিতে বের হতেই দেখি প্রতিদিনের মতন মায়াপু রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বললেন, খাবার কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়নি। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, খাবারগুলো অনেক ভালো হয়েছে, ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি কিছু বললাম না, ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ওকে পরীক্ষা দিতে পাঠানো। আমি কালকে মিরাজের সাথে সব বিষয়ে কথা বলেছি। আমি এই কদিনে বুঝতে পেরেছি আমি রাফির প্রেমে পড়ে গেছি। রাফিকে আমি বলতে পারছিলাম না। আম্মুর সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি। আম্মু আমাকে সায় দিয়েছেন। আম্মু রাফিকে দেখেছেন এই কয়েকদিন। সে অনেক ভদ্র একটা ছেলে, কারোর সাথে তেমন কথা বলে না, বা তার ব্যবহারও কোনো দিক থেকে খারাপ নয়। আমার অনেক ভালো লাগে তাকে, কিন্তু বলতে পারি না। সে আমাকে এতটা অবহেলা করে যেটা আমি মানতে পারছিলাম না। তবে একবার যদি ও চাকরি পেয়ে যায়, তাহলে আমি বাবার সাথে কথা বলে ওকে জোর করে হলেও বিয়ে করব, কারণ ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও যে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেটা আমি এখন বুঝতে পারছি। আমি তখন রুমের মধ্যে গিয়ে চিন্তা করতে শুরু করলাম পরীক্ষা কেমন হবে। সে পড়াশোনায় অনেক ভালো, মিরাজও পড়াশোনায় অনেক ভালো। তাদের চিন্তা না করাটাই মনে হয় ভালো হবে। কিন্তু কেন জানো এরপরেও চিন্তা হচ্ছিল প্রিয় মানুষটার পরীক্ষা। ওদিকে শফিক সাহেব অফিসে গিয়ে ম্যানেজার এবং সবার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেন। ম্যানেজার কিছুই বুঝে উঠতে পারছে না। শফিক সাহেব তখন তাকে অনেক বকাবকি করেন এবং কড়া ভাষায় বলেন, অনেক খারাপ ভাষাও ব্যবহার করেন। তিনি অফিসের সব স্টাফদের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। সবাই তার সাথে ভয়ে ভয়ে কথা বলে। কেউ এরকম হবে চিন্তাও করতে পারেনি। ওদিকে প্রতিদিন পরীক্ষার সময় এসে মায়া আপু রাফি এবং মিরাজকে বিভিন্ন প্রকার টিপস দিতে শুরু করেন। তিনি কিভাবে পরীক্ষা দিয়েছেন, কিভাবে পরীক্ষা দিলে ভালো হবে, সব কিছু বলে দিতে শুরু করেন এবং প্রতিদিন খাবার নিয়ে আসেন। এটা রাফি লক্ষ্য করেছেন। রাফি তখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মায়া আপুর সাথে একদিন দেখা করে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কয়েকদিন আমাদের পরীক্ষার সময় আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আমরা কেউই কোনো টাকা পয়সা নিয়ে আসিনি এখানে। টিউশনি করাতাম, কিন্তু পরীক্ষার কারণে টিউশনি করাতে পারিনি, তাই টাকা ছিল না। আপনি আমাদেরকে খাবার দিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি তখন রাফির দিকে তাকালাম। রাফি আজ ইচ্ছে করে আমার সাথে কথা বলছে। আমার মনের ভেতর কিরকম একটা আনন্দ কাজ করছিল। আমি তখন রাফির দিকে তাকালাম, তাকিয়ে থেকে বললাম, এমন করে ধন্যবাদ দেওয়ার কোনো মানেই হয় না। তোমরা আমাদের বাসায় থাকো, আর এমন একটা সমস্যায় পড়েছো, যদি হেল্প না করতে পারি তাহলে কেমন বাসার মালিক হলাম। আমি চেষ্টা করব তোমাদের পাশে সবসময় থাকার জন্য। এখন শুধু পরীক্ষার ফলাফলের অপেক্ষা। আমি সেদিন মায়াপুর সাথে কিছুক্ষণ কথা বললাম। উনি সব থেকে আলাদা। অনেক মেয়েদের সাথে কথা হয়েছে, কিন্তু এরকম কারোর সাথে কথা বলিনি।
ওনার সাথে কথা বলার সময় কেমন যেন মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। ওনার এতদিনের ব্যবহার আমাকে মুগ্ধ করে দিয়েছিল। এতদিন অন্য কোনো মেয়ে হলে বিভিন্ন প্রকার বাজে প্রস্তাব দিয়ে বসতো, কিন্তু তিনি কোনো রকম কিছুই বলছেন না আমার সাথে। অনেক ভালো ব্যবহার করেন, উনি অনেক ভালো মনের মানুষ। ওনার মন মানসিকতা সবকিছুই আমাকে মুগ্ধ করে। ওদিকে ইমরান খুঁজতে শুরু করে যে করেই হোক রাফিকে খুঁজে বের করতেই হবে, কিন্তু রাফিকে তারা খুঁজে পাচ্ছিল না। তখন হঠাৎ করে রিয়া ইমরানের কাছে এসে বলে, আচ্ছা, কতটা বোকার মতো কাজ করেছিলাম এতদিন, তুমি বুঝতে পারছো? আমরা যদি রাফির ভার্সিটিতে যেতাম তাহলে তো রাফির খোঁজ পেয়ে যেতাম। রাফি নিশ্চয় পরীক্ষা দিতে আসতো। এখন তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ওকে কোথায় খুঁজে বের করব? তুমি তাড়াতাড়ি চলো, ভার্সিটিতে যেতে হবে। ও ভার্সিটিতে আসে কি না সেটা জানতে হবে। এটা শোনার পর ইমরানের মাথা কাজ করা বন্ধ করে দেয়। নিজেকে কেমন জানি একটা বোকা বোকা মনে হচ্ছে তার। তাড়াতাড়ি তারা তিনজন মিলে চলে যায় ভার্সিটিতে। গিয়ে প্রফেসরের সাথে কথা বলে। প্রফেসর তখন বলেন তারা পরীক্ষা দিয়েছে এবং খুব ভালো পরীক্ষাও দিয়েছে। তখন ইমরান প্রফেসরের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলে ওঠে, প্রফেসর, আমাকে একটু সাহায্য করুন। আমার ভাই কোথায় থাকে, কোথা থেকে এসে পরীক্ষা দিত, আপনারা কিছু কি জানেন? সরি মিস্টার ইমরান, আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না। রাফি কোথা থেকে এসে পরীক্ষা দিত এটা আমরা কিছুই জানি না। আমরা তো ভাবতাম সে তার বাসা থেকে এসে পরীক্ষা দিচ্ছে। প্রফেসর, আমাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করুন প্লিজ। ইমরান, তুমি প্রফেসরকে বুঝিয়ে বলো এই বিষয়টা। আপনারা একদিন রাফিকে ডেকে নিয়ে আসেন। কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই। এখন সব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে নিজেদের বাসায় ফিরে গেছে, এখন তো তাদেরকে আনা সম্ভব নয়। তবে আপনারা রেজাল্টের দিন আসতে পারেন। আমাদের ভার্সিটির রেজাল্ট জানানোর নিয়মটা একটু অন্যরকম। আমরা ভার্সিটিতে সবার রেজাল্ট জানাই। রেজাল্ট আর কতদিন বাকি? বেশি না, 25 দিনের মধ্যেই এবারে রেজাল্ট বের হয়ে যাবে। করোনা ভাইরাসের কারণে পরীক্ষা হতে লেট হয়েছে, সেজন্য রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। ইমরান অপেক্ষা করতে পারছিলেন না। 25 দিন যে কিভাবে থাকবে। তখন রাজীব তাকে জোর করে বাসায় নিয়ে যায় এবং ইমরানকে নিয়ে সে তার অফিসে চলে যায়। তারা ইমরানকে এখন অফিসে নিয়ে গেলে ইমরানের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সে ভালো কিছু করতে পারবে। ওদিকে শফিক সাহেবের খবর তারা পাচ্ছে, সকল স্টাফদের সাথে খারাপ ব্যবহার করছে। ইমরান মেনে নিতে পারছিল না তার এমন কিছু হবে, কিন্তু যে করেই হোক এখন সব কিছু আগের মতো করে নিতে হবে। কিন্তু কিভাবে কি করবে? এত কিছু সব কিছুই তো দখল করে নিয়েছে শফিক সাহেব। পরীক্ষা শেষে এই জন্য আমরা কিছুদিন বিশ্রামে ছিলাম। টিউশনি আবার শুরু করেছি। বিকালে আমি আর মিরাজ ঘুরতে বের হলাম। তখন হঠাৎ করে একটা লোক আমার সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করলো। আমি তখন তার মুখের দিকে তাকিয়ে চিনতে পেরে গেলাম এ তো আমাদের ম্যানেজার সাহেব। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, স্যার, আপনাকে দেখে আমি অনেকক্ষণ থেকে দৌড়ে আপনাকে ডাকছিলাম, কিন্তু আপনি আমার ডাক শুনতে পাচ্ছিলেন না, সেই জন্য দৌড়ে চলে আসলাম। অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। স্যার, আপনি কোথায় থাকেন আপনাকে তো জানাতেই পারলাম না। এটা শোনার পর আমার বুকের ভেতরটা একটা শব্দ করে উঠল। কি হয়েছে সেটা জানার জন্য আমার প্রাণটা আকুল হয়ে উঠল। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমাকে বলুন। স্যার, সর্বনাশ হয়ে গেছে। শকিব সাহেব অর্থাৎ আপনার ভাইয়ের শ্বশুর সব কিছু দখল করে নিয়েছে। আপনাদের ইমরান স্যারকে বাড়ি থেকে বার করে দিয়েছে, অফিস থেকেও তার সব কিছু মুছে ফেলেছে। আপনার বাবার যে কেবিন ছিল সেখানে সে বসে, আপনার বাবার সব স্মৃতি তারা মুছে ফেলেছে। এখন অফিসের সকল কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে। এটা শোনার পর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। ভাইয়া এখন কোথায় আছে সেটা জানতে হবে। আমি তখন ম্যানেজার সাহেবের দিকে তাকিয়ে বললাম, ম্যানেজার সাহেব, ভাইয়া এখন কোথায় আছেন? ভাইয়ার ব্যাপারে কোনো ইনফরমেশন আপনি জানেন? আমি কিছুই জানি না স্যার, তবে শুনেছি উনি রাজীব সাহেবের অফিসে কিছু একটা করেন। আমি এটা শিওর নয়, তবে আপনার একজন বন্ধু ওখানে চাকরি করে, সে এই কথা বলেছেন। ইমরান স্যার অনেক বেশি কষ্ট পেয়েছে এই বিষয়টা নিয়ে, ওনাকে একদম ভেতর থেকে মেরে ফেলেছে। আপনি চলে আসার পর থেকে স্যার কোনো দিন অফিসে আসেননি। ওই সুযোগ নিয়ে শকিব সাহেব সব কিছু দখল করে নিয়েছে। কি বলছেন ম্যানেজার সাহেব? এত কিছু হয়ে গিয়েছে আর আমি এখন কি করব?
ভাইয়ের সাথে দেখা করতে হবে, কিন্তু ভাইয়াকে আমি কোথায় পাবো? রাজীব সাহেবের বাসায় কোনো ঠিকানা আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, সেই জন্য আপনাকে খুঁজছিলাম। এখন মনে হয় ওনাদের বাসায় গেলে ওনাদেরকে পেয়ে যাবেন, সেই জন্য আপনাকে দেখে দৌড়ে আসলাম। আমরা সবাই মিলে চলুন একসাথে যাই। আমি তখন ম্যানেজার সাহেবকে নিয়ে চলে যেতে শুরু করলাম। অনেকদিন পর ভাইয়াকে দেখবো এটা ভাবতেই পারছি না। আমি তখন রাজীব সাহেবের বাসায় গিয়ে বাসার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিলেন। ভাবি আমাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ভাবি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। এরপর বললেন, ইমরান, ইমরান কোথায়? তাড়াতাড়ি এসো, রাফি এসেছে। ভাইয়া হয়তো ভিতরে ছিলেন। এই কথা শুনে তিনি নিচে আসলেন। আমাকে দেখে দৌড়ে আমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। আমি তখন ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করছি। ভাই তখন কান্না করতে করতে বললেন, আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি তোকে ভুল বুঝেছি। আমি যে সেদিন অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, আমাকে ভুল বুঝানো হয়েছিল। আমি নিজের চোখে দেখে সেটা অবিশ্বাস করতে পারিনি। ওরা তোকে বেমানি করেছে, আমার সাথেও বেমানি করেছে। হ্যাঁ রাফি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি তোমাকে সেদিন ভুল বুঝে। আমার বাবা এবং বোন মিলে সবকিছু করেছে। আমরা সেদিন ভুল বুঝেছিলাম তোমাকে, এখন তারা সবকিছু দখল করে নিয়েছে গো। তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, তবে এসব কিছু আবার ফিরিয়ে আনতে হবে। আমার বাবার সব স্মৃতি তারা মুছে ফেলতে চাইছে। ম্যানেজার সাহেব যদি আমাকে এই কথাটা না বলতেন তাহলে আমি এসব বিষয়ে জানতে পারতাম না। এখন যে করেই হোক সবকিছু ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ স্যার, অফিসে সবার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে মাঝে মধ্যেই বকাবকি করেন। আমি এসব কিছু আর সহ্য করতে পারছি না। আপনাদের অনেক বেশি মিস করছি। ওই অফিসে আমি আর চাকরি করতে চাই না। আমরা তখন সবাই মিলে রাজীবের বাসার ভেতরে ঢুকলাম। ভেতরে বসে প্ল্যান করতে শুরু করলাম। আমি তখন ম্যানেজার সাহেবের দিকে তাকিয়ে বললাম, বোকার মতন কাজ করবেন না ম্যানেজার সাহেব। এখন আপনি একমাত্র পারেন আমাদেরকে সাহায্য করতে। আপনি যদি সাহায্য না করেন তাহলে এগুলো আমরা কোনো দিনই ফিরে পাবো না। ম্যানেজার সাহেব হয়তো আমার কথায় অবাক হলেন। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমি সাহায্য করতে পারি মানে? আমি কি করব আপনি বলেন। আপনি যদি বলেন আমি জীবন দিয়ে দেব, এরপরেও আপনাদের অফিস আপনাদের কাছে ফিরিয়ে দেব। আমি এতদিন থেকে এখানেই চাকরি করছি। আপনাদের বাবার সাথে আমি চাকরি করেছি। আপনাদের এই খারাপ অবস্থায় যদি আমি সাহায্য করতে পারি তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আপনাকে শুধু আমাদেরকে এতটুকু হেল্প করতে হবে, সব ইনফরমেশন আমাদের কাছে দিতে হবে। শফিক সাহেবের খুব বিশ্বস্ত হয়ে উঠতে হবে। এরপর আমাদের সাথে যেভাবে বেইমানি করেছে ঠিক সেইভাবে বেইমানি করবেন। তাদের সবকিছু আমাদের কাছে নিয়ে আসবেন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমি চেষ্টা করি শফিক সাহেবের সাথে ভালো ব্যবহার করার, ওনার সাথে বিশ্বস্ততার সাথে কাজ করার। যদি উনি একবার আমাকে বিশ্বাস করে ফেলেন তাহলে আমি সব কিছু কেড়ে নিব। এটা আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু আপনাদের কাউকে খুঁজে পাচ্ছিলাম না, আপনাদের কোনো সাহায্য পাচ্ছিলাম না, সেই জন্য কোনো কিছু করার সাহস পাচ্ছিলাম না। এখন যখন আপনারা বলছেন তাহলে আর কোনো বাধা নেই। এখন ওদেরকে আমি শেষ করে দেব। তাহলে ম্যানেজার সাহেব আপনি কাজে লেগে পড়ুন। আপনার কাছ থেকে আমি প্রতিনিয়ত ইনফরমেশন নেব। যা করার হয় করুন। যে করেই হোক আমাদেরকে সবকিছু আবার আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনি চলে যান এখান থেকে, গিয়ে অফিসে ঠিক মতন সবকিছু করুন। আর কোথায় কি রাখে সবকিছু খেয়াল রাখবেন। সুযোগ পেলেই সবকিছু নিয়ে আসবেন। রাফি, একটা কাজ করতে হবে। এখন তো বাসায় যাওয়া সম্ভব নয়। বাসায় যেতে পারলে একটা বড় কাজ করা যেত। যদি বাসায় যেতে পারতাম তাহলে আমার কাছে সব কিছুর ডুপ্লিকেট কপি আছে। ওইগুলো যদি ম্যানেজার সাহেব নিয়ে আসেন তাহলে রফিক সাহেব এগুলো খুঁজতে শুরু করবে। এই জন্য এই ডুপ্লিকেট কপিগুলো সেখানে রাখা যেত, তাহলে কোনো সন্দেহ করতো না। এর ভিতরে সব কাজ করে ফেলতাম। স্যার, আপনি আমাকে জায়গাটা বলে দিন, আমি গিয়ে নিয়ে আসতে পারবো। শকিব সাহেব মাঝে মাঝে আমাকে আপনাদের বাসায় পাঠায়। ওখানে যাওয়ার পর আমি সব কিছু দেখি। উনি অনেক সময় বাসায় থাকেন না, তখন আমি যাই। আমি পারবো এগুলো নিয়ে আসতে। আপনি আমাকে জায়গাটা বলে দিন। ভাইয়া তখন ম্যানেজার সাহেবকে জায়গার কথা বলে দিলেন। ম্যানেজার সাহেব তখন সেখান থেকে চলে গেলেন।
আমি ভাইয়ার সাথে বসে কিছুক্ষণ কথা বললাম। ভাইয়া বারবার কান্না করে আমার কাছে ক্ষমা করার কথা বলছিলেন। আমি তো এখন ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, এভাবে যদি আরেকবার বলো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বললাম না তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, সেদিন যদি আমি এই জায়গায় থাকতাম তাহলে আমিও এই কাজই করতাম। তুমি নিজেকে কেন দোষারোপ করছো? তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করেছো। এরপরেও রাফি আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারছি না। আমার পরিবারের লোকজন এইভাবে বেইমানি করবে, তোমাদের সাথে তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ভাবি, তুমি নিজেকে দোষারোপ করো না, যা করেছে ওরা করেছে। আমি তোমাকে বিশ্বাস করি, আর লোহা যত আগুনে পুড়বে ততই শক্ত হবে। তাই কোনো চিন্তা করো না, আমাদের দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়নি, বরং আরো শক্ত হয়েছে। এখন ভাই আমাকে আরো বেশি বিশ্বাস করবেন, তাই তুমি কোনো চিন্তা করো না। আমরা সবগুলো আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবো। এখন আমাকে যেতে হবে। তুই কোথায় যাবি ভাই? এখানে থাক। না ভাইয়া, আমি মিরাজের সাথে এখানে থাকি। ওখান থেকে আমি পড়াশোনা করছি। আমার পড়াশোনার সমস্যা হবে এখানে আসলে, তাই আমাকে যেতে হবে। আমি এসে সবকিছু বলে যাব, দেখা করব প্রতিদিন এসে তোমাদের সাথে। তাই এখন আমাকে যেতেই হবে। বলেই ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আজকে শত কষ্টের ভেতর মনের ভেতরে একটা আনন্দ কাজ করছে। আমার ভাইয়াকে আমি দেখতে পেরেছি, ভাইয়ের ভুলটা আমি ভাঙাতে পেরেছি, সেই জন্য মনের ভেতরে অনেক আনন্দ কাজ করছিল। আমি তখন মিরাজের সাথে হেঁটে যাচ্ছিলাম। মিরাজ তখন আমাকে বলল, দোস্ত, আজকে তো তোর মন অনেক ভালো, সেই জন্য আমি তোকে কথাটা বলতে চাই। অনেকদিন থেকে তোকে কথাটা বলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছি না। তুই যদি কিছু না মনে করিস তাহলে কথাটা বলতাম। আমি মিরাজের দিকে তাকিয়ে বললাম, কি বলছিস দোস্ত? তুই আমাকে একটা কথা বলবি, তার জন্য আবার পারমিশন নিতে হয় নাকি? তাড়াতাড়ি বল, কি বলবি? দোস্ত, আসলে মায়াপু তোকে অনেক বেশি ভালোবাসে। উনি অন্যদের মতো না, উনি সবার থেকে আলাদা। তোকে অনেক বেশি ভালোবাসে, তোকে বলতে পারছিলেন না, সেই জন্য আমাকে বলেছেন তোকে এই বিষয়টা বলার জন্য। ওনাকে আমি অনেকদিন থেকে চিনি, আমি কলেজে আসার পর থেকে এখানে থাকে। ওনাকে কোনোদিন কোনো খারাপ পথে চলতে দেখিনি বা কোনো খারাপ বন্ধুদের সাথে মিশতে দেখিনি। একটু বোঝার চেষ্টা কর। এটা শোনার পর আমি মিরাজের দিকে তাকালাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না মিরাজ এই কথাটা বলেছে, মায়া আপু আমাকে ভালোবাসে। আমি মায়া আপুর মায়ায় পড়ে গিয়েছি, কিন্তু কিছুতেই আমি আর কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াবো না। সেই জন্য মিরাজকে বললাম, তুই জানিস দোস্ত আমি এখন কি পরিস্থিতির মধ্যে আছি, আমি এসব সম্পর্কে জড়াতে চাই না। সে এরকম কাজ যেন না করে এটা আমি জানি, সে এরকম কাজ করে না এটা আমি জানি, তবে করবে না এটার কোনো গ্যারান্টি নেই। সেজন্য আমি আর কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না। প্লিজ দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। মায়াপুর ব্যবহারে কি তোর কোনোদিন এরকম মনে হয়েছে উনি খারাপ মেয়ে? উনি সবচেয়ে ভালো মেয়ে আমার চোখে দেখা। তাই তোকে আমি রিকোয়েস্ট করছি, একটু বোঝার চেষ্টা কর। উনি তোকে অনেক বেশি ভালোবাসে। উনি যদি ইচ্ছা করতেন তাহলে তোকে বলতে পারতেন সরাসরি, বা অন্য কোনো কিছু বলতে পারতেন, কিন্তু উনি আমাকে দিয়ে বলাচ্ছেন। উনি সাহস করতে পারছেন না, উনি তোর বিষয়টা বুঝতে পারছেন। আমি তখন মিরাজের দিকে তাকালাম। মিরাজ অনেক রিকোয়েস্ট করে কথাগুলো বলছিল। আমি তখন মায়াপুর কথা চিন্তা করলাম, সত্যিই তো উনি কোনোদিন আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। ওনাকে অনেক অবহেলা করেছি, কিন্তু উনি সবসময় আমার সাথে হাসি মুখে কথা বলেছেন, আমাকে অনেক সাহায্য করেছেন। এরকম সাহায্য কোনো ছেলেকে অপরিচিতভাবে কেউ করতো না। সেজন্য আমি চিন্তা করতে শুরু করলাম। এরপর মিরাজকে বললাম, আমি তোকে কয়েকদিন পরে এই বিষয়টা নিয়ে জানাবো। এখন আমি এসব বিষয়ে কোনো কিছু জানাতে চাই না। আগে আমাদের সবকিছু ফিরিয়ে নিয়ে আসি, এরপর এই বিষয়ে কথা বলবো। আর উনি আমার থেকে বড়, ওনার পরিবারের সবাইকে মেনে নেবে। এসব নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। ওনার পরিবারের সবার সাথে উনি কথা বলেছেন, সবাই রাজি, কিন্তু উনি তোর সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন। এখন তুই সিদ্ধান্ত দিলেই সব কথা হবে। উনি কোনো রিলেশন করতে চান না, সরাসরি তোকে বিয়ে করতে চান, কারণ উনি রিলেশনে বিশ্বাস করেন না। এইরকম একটা মেয়েকে আমি এতদিন ধরে খুঁজছিলাম যে আমার সাথে রিলেশন করতে চায় না, সরাসরি বিয়ে করতে চায়। সব গুণাগুণ মায়াপুর মধ্যেই আছে। যদি রিমা আমার জীবনে না আসতো তাহলে নিঃসন্দেহে মায়াকে আমার জীবনের সাথে জড়িয়ে ফেলতাম। রিমা এসে আমার জীবনটা ওলট পলট করে দিয়েছে, সেজন্য আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। মায়াপু অনেক ভালো একটা মেয়ে। আমি তখন মিরাজের সাথে চলে গেলাম বাসায় গিয়ে টিউশন করতে চলে গেলাম। মিরাজ বাসায় রয়ে গেল। আমি বাসায় বসেছিলাম, তখন মিরাজ হঠাৎ করে আমাকে কল দিয়ে বলল বাইরে আসতে। আমি বাসার বাইরে গিয়ে দেখি মিরাজ এসে দাঁড়িয়ে আছে, তার মুখে একটা চওড়া হাসি। তার হাসির কারণ আমি বুঝতে পারছিলাম না। মিরাজ তখন আমার সামনে দাঁড়িয়ে বলল, মায়াপু, আপনি যেটা বলেছিলেন সেটা আমি বলেছি রাফির কাছে।
রাফি আমাকে বলেছে সে পরে এই বিষয়টা চিন্তা করে দেখবে, কিন্তু রাফির ব্যবহারে মনে হলো ও বিষয়টা মেনে নিবে। তাই আপনি ওর সাথে কথা বলতে পারেন। এখন নিঃসন্দেহে আর আজ ওর পরিবারের সবার সাথে দেখা করেছে, সবার ভুল ভাঙাতে পেরেছে। আজই সঠিক সুযোগ। এটা শোনার পর আমার কি যে আনন্দ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমার ইচ্ছে করছিল এখনই গিয়ে রাফিকে জড়িয়ে ধরতে, কিন্তু এখন রাফিকে কোথায় পাবো? আমি তখন অপেক্ষা করতে শুরু করলাম রাফি কখন বাসায় আসবে। সন্ধ্যার পর রাফি বাসায় আসে। আমি তখন রাফির সাথে দেখা করতে গেলাম। রাফিকে টেনে ছাদে নিয়ে গেলাম। বললাম, আমার অনেক লজ্জা লাগছে রাফি, আমি তোমাকে কিভাবে কথাটা বলবো, কিন্তু আমি আজকে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি রাফি, কিন্তু তোমাকে বলতে পারছিলাম না, সেই জন্য মিরাজকে দিয়ে বলালাম। আমি জানি তুমি যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিতে কোনো মেয়েকে তোমার অ্যাকসেপ্ট করার কথা নয়, তাই আমি অপেক্ষা করব। তুমি যেদিন তোমার সব কিছু ভুলে আমার কাছে চলে আসতে পারবে সেদিন আমি তোমাকে সাদরে গ্রহণ করব। আমার পরিবারের সবার সাথে আমি কথা বলেছি, সবাই রাজি। তুমি কোনো চিন্তা করো না, আগে তুমি তোমার পরিবারের সবার সাথে যোগাযোগ করো, সব কিছু ঠিক করো, এরপর আমরা এসব নিয়ে কথা বলবো, কেমন? বলেই মায়াপুর লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। মনে হয় উনি কথাগুলো বলার সময় দম বন্ধ হয়ে আসছিল। আমি তখন উনি চলে যাওয়ার পর মুচকে হাসলাম, কারণ ওনার ব্যবহার সবকিছু আমাকে মুগ্ধ করে ফেলেছে ওনার প্রতি। আমি ওনার মায়ে পড়ে গিয়েছি এটা নিশ্চিত, তবে আমাকে সুযোগ দিয়েছেন এটা আমি নিশ্চিত উনি আমাকে সত্যিকারের অর্থে ভালোবাসেন। যদি সত্যিকারের অর্থে ভালো না বাসতেন তাহলে এরকম কথা কোনোদিনও বলতেন না, কারণ যদি মিথ্যা ভালোবাসতেন তাহলে রিমার মতন সরাসরি আমাকে হুমকি দিয়ে অ্যাকসেপ্ট করার জন্য বলতেন, কিন্তু উনি কিছুই করেননি, উল্টে আমাকে সঠিক রাস্তা বলে দিয়েছেন। আমি তখন মায়াকে গ্রহণ করে নেব বলে এটাই সিদ্ধান্ত নিলাম। ওদিকে ম্যানেজার সাহেবের সুযোগের অপেক্ষায় ছিলেন, যে করেই হোক তাকে সব কিছু ম্যানেজ করতে হবে। ওখানে শফিক সাহেব নিজের বাসায় পাঠালেন, অর্থাৎ রাফিদের বাসায়। শফিক সাহেবের বাসায় গিয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করলেন। তখন রিমা এসে বলল, কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনি এভাবে ঘোরাঘুরি করছেন কেন? আসলে স্যার আমাকে একটা ফাইলের জন্য পাঠিয়েছিলেন, সেই ফাইলটা নেওয়ার জন্য এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না, ফাইলটা নিয়েই চলে যাচ্ছি। ঠিক আছে, ফাইল নিয়ে তাড়াতাড়ি চলে যান, এভাবে ঘোরাঘুরি করবেন না। রিমা চলে যেতেই ম্যানেজার চলে গেলেন ইমরানের রুমে। সেখান থেকে গিয়ে ইমরানের যে কাগজগুলো সবগুলো নিয়ে এসে তিনি ফাইলটা নিয়ে অফিসে চলে এলেন। আসতেই কাগজগুলো লুকিয়ে রাখলেন, এগুলো কাজে লাগবে পরে। শফিক সাহেবের হাতে ফাইলগুলো দিলেন। শফিক সাহেব ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, এখন থেকে আমাদের মালগুলোর দাম দ্বিগুণ করে দিলাম। এখন থেকে আমরা দ্বিগুণ দামে মাল বিক্রি করব। যার ইচ্ছা হবে কিনবে, যার ইচ্ছা হবে না কিনবে না। আমি আমার ব্যবসায় অনেক লাভ চাই, অনেক টাকার দরকার আমার। কি বললেন স্যার, এটা কিভাবে সম্ভব? আমাদের মালের দাম যদি দ্বিগুণ করে দেই তাহলে কোনো কোম্পানি আমাদের কাছ থেকে মাল কিনতে চাইবে না, এরপর আমাদের কোম্পানির নাম নষ্ট হবে। স্যার, যে সম্মান অর্জন করেছিলেন সব ধ্বংস হয়ে যাবে। এই মিয়া, তোমাকে কতদিন বলেছি তুমি আমার সামনে তোমার স্যারের নাম উচ্চারণ করবে না। এখন থেকে এই কোম্পানির মালিক আমি, তাই এই কোম্পানির একমাত্র স্যার আমি। তাই অন্য কারোর নাম যদি আমার সামনে উচ্চারণ করো তাহলে কিন্তু মেরে ফেলবো একদম। সরি স্যার, আপনি যেরকম বলেছিলেন সেরকমই হবে। তখন শফিক সাহেব একটু হাসলেন। ম্যানেজার মনে মনে শফিক সাহেবকে গালি দিতে শুরু করলো, কিন্তু সামনাসামনি দিতে পারছে না। শফিক সাহেব তখন উঠে চলে গেলেন। ম্যানেজার তখন খুঁজতে শুরু করলো কোথায় শফিক সাহেব তার কাগজপত্রগুলো রাখেন, কিন্তু এর মধ্যে একটি স্টাফ চলে আসলো, সেই জন্য ম্যানেজার চলে গেলেন। তবে তিনি দেখে নিয়েছেন কোথায় সব কিছু রাখা হয়। এইভাবে দিন যেতে শুরু করলো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এখনো পর্যন্ত কোনো সুযোগ পাননি ম্যানেজার সাহেব। আমাদের পরীক্ষার রেজাল্ট বের হলো। আমরা পরীক্ষায় দুজনেই অনেক ভালো রেজাল্ট করেছি। মায়া আপু এই বিষয়টা নিয়ে অনেক খুশি হয়েছেন। আজকে আমরা 2 বন্ধু মিলে একটা ব্যাংকের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেজন্য অনেক তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমরা চলে গেলাম ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ শেষ করে দুজন বের হলাম। তখন মেয়েরা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার দোস্ত, ইন্টারভিউ কেমন হলো? হ্যাঁ দোস্ত, খুব ভালো হয়েছে, খুব ভালো। তোর কি খবর? তোর তো মনে হচ্ছে চাকরি হয়ে যাবে। আমিও খুব ভালো করে ইন্টারভিউ দিয়েছি। আমারও একই অবস্থা। এখন দেখা যাক, ভাগ্যে যা থাকবে তাই তো হবে। ওদিকে ম্যানেজার সাহেব সুযোগের অপেক্ষায় ছিলেন এবং তিনি সেই সুযোগটা পেয়েও গেলেন। আজকে অফিসে অনেক বড় একটা মিটিং হবে, সেজন্য সবাই অনেক ব্যস্ত।
শফিক সাহেব ম্যানেজারকে ডেকে এনে বললেন, ম্যানেজার সাহেব, আমি মিটিংয়ে চলে যাচ্ছি। এখন এক কাজ করো, এই দিকটা খেয়াল রাখো। আমার কাছে কেউ দেখা করতে আসলে বলবে 1 ঘন্টা পর দেখা করব। এখানে বসিয়ে রাখবে, মিটিং শেষ করে তোমার সাথে কথা বলবো। ওকে স্যার। এরপর শফিক সাহেব মিটিংয়ে চলে গেলেন। ম্যানেজার এই সুযোগের এই অপেক্ষায় ছিলেন। সবাই মিটিং নিয়ে অনেক ব্যস্ত, সেজন্য সেই সুযোগে সকল কাগজপত্র নিয়ে তিনি নকল ডুপ্লিকেট যত কাগজ আছে সেগুলো সেখানেই রেখে দিলেন। এরপর মিটিং শেষ হয়ে যাবার পর শফিক সাহেব আসার পর ম্যানেজার বললেন, স্যার, আসলে আমার পরিবারের কিছু ঝামেলা হচ্ছে, আমাকে আজকের তাড়াতাড়ি যেতে হবে। যদি কিছু মনে না করেন তাহলে আমি বাসায় ফিরে যেতে চাই। শফিক সাহেব নিঃসন্দেহে ম্যানেজারকে যেতে দিলেন। ম্যানেজার কাগজগুলো নিয়ে তাড়াতাড়ি চলে গেল রাজীবের বাড়িতে। রাজীবের বাড়িতে যাওয়ার পর ইমরান কাগজপত্রগুলো দিল। ইমরান তখন ম্যানেজারকে জড়িয়ে ধরে বলে, আপনি আমাকে যে সহযোগিতা করলেন সেটা আমি কোনোদিনও বলতে পারবো না। আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য এটা করলেন। কি বলছেন স্যার? এটা আমার কর্তব্য। এরপর ইমরান আর রাজীব কাগজপত্রগুলো নিয়ে আবারও কাজ করতে শুরু করলো। এখন শুধু সাইনের অপেক্ষায়। সাইনটা নিতে পারলেই সব কিছু হয়ে যাবে তাদের। যেগুলো তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল সেগুলো তারাও ফিরেও পাবে। আজকে আমরা বাসায় বসেছিলাম, তখন হঠাৎ করে আমাদের কাছে মেসেজ আসলো আমাদের 2 বন্ধুরই চাকরি হয়ে গিয়েছে। আমরা ব্যাংকে গিয়েছিলাম ম্যানেজার পদের জন্য, কিন্তু আমার ম্যানেজার পদে চাকরি হয়েছে, ম্যানেজার হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে। এটা দেখার পর আমি অনেক বেশি অবাক হলাম, কারণ মিরাজ পড়াশোনায় আমার থেকে অনেক ভালো, কিন্তু আমাকে ম্যানেজার পদ দিল কেন? মিরাজকে অ্যাসিস্ট্যান্ট পদ কেন দেওয়া হলো? কিন্তু মিরাজকে দেখে মনে হচ্ছিল সে একটু কষ্ট পায়নি, সে আরো বেশি খুশি হয়েছে। মিরাজ তখন আমাকে বলল, আমি বলেছিলাম না বন্ধু, আমাদের একটু সহ্য করতে হবে, সহ্য করলে ভালো কিছুই পাবো। এখন দেখছিস সব দিক থেকে আমাদের আনন্দের সংবাদ আসতে শুরু করেছে। আমাদের চাকরি হয়ে গেছে, ওদিকে আবার কাগজপত্র সবগুলো রেডি। এখন শুধু সাইন করতে পারলেই আমাদের আর কোনো দুঃখ থাকবে না, তুই তোর সব কিছু আবার ফিরে পেয়ে যাবে। আমি তখন মিরাজের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলাম মায়াপুর কাছে, কারণ মায়াপুকে ফোন করে বলে দিয়েছি সাদি আসার কথা। আমি মায়াপুকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আপনি যেই উত্তর অপেক্ষায় ছিলেন সেই উত্তর আজ আমি আপনাকে দিব। আমার চাকরি হয়ে গিয়েছে। আমি এমন কাউকে খুঁজছিলাম জীবনে, যার সাথে থাকলে জীবনের সব কষ্ট ভুলে থাকা যায়, যার সাথে থাকলে নিজের মনের আত্মাটা শান্তি পায়, তাকেই আমি খুঁজছিলাম, এবং আপনি সেই মানুষ। ভালোবাসি আপনাকে। হঠাৎ করে রাফির এমন ব্যবহারে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। আমি যে দিনের অপেক্ষায় ছিলাম সেদিন আমার সামনে চলে এসেছে। আমি পেছন ঘুরে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। রাফি তখন আমাকে সান্ত্বনা দিল। আমি রাফিকে জড়িয়ে ধরে বললাম, জানো রাফি, আমি প্রতিটা দিন অপেক্ষা করতাম কখন তুমি আমাকে এই কথাটা বলবে। আজকে তুমি আমাকে বলে দিয়েছো, এখন আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। না হলে আমি শান্তিতে ঘুমাতে পারতাম না। শুধু মনে হতো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। আর তখন রাফির গালে লম্বা করে একটা কিস করলাম। রাফি হয়তো অবাক হয়েছে আমার দিকে তাকায় সে। আমি তখন মুচকি হাসি, রাফি আমার দিকে তাকিয়ে হেসে দিল। এরপর আমি আমার আম্মুর সাথে কথা বললাম। আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু এই দিনেরই অপেক্ষায় ছিলেন, কারণ আমার বাবা মা আমার জন্য সব কিছু করতে পারেন সেটা আমি জানি। আমি যেই সিদ্ধান্তই নিব তারা সেটা সসম্মানে গ্রহণ করবে। আমরা তখন কাগজপত্র সবকিছু রেডি করে রাখলাম, যে করেই হোক সাইন করে নিতে হবে। কিন্তু সাইনটা নেওয়াটা খুব কষ্টকর, সে না পড়ে সাইন করে দিবে না, তাই তার সাইন নকল করা এত সহজ নয়। যে করেই হোক আমাদের এটা নকল করতে হবে। সেজন্য আমরা একজন এক্সপার্টের সাথে দেখা করলাম, সে খুব দক্ষভাবে সাইনটা নকল করলো। এমনিতেই সবকিছুর মালিক আমরা, সে একটু নার্ভাস থাকবে এটা জানি, তাই এটাকে ব্যবহার করতে হবে, তার কাছ থেকে সবকিছু নিয়ে আসা যাবে। আমরা তখন পুলিশের সাথে কথা বললাম, কারণ ওকে পুলিশের হাতে ধরে দিতে হবে। ভাবি তখন আমার কাছে এসে বলল, সবকিছু মনোযোগ দিয়ে করবে, কোনো সমস্যা যেন না হয়। যে করেই হোক এই লোকটাকে শাস্তি দিতেই হবে। আমার বাবা হলে কি হবে? তুমি ভেবো না যে আমি আমার বাবার বলে কোনো অভিযোগ করব তোমাদের উপর। যদি ওই লোকটার ফাঁসি হয় তাহলে আমি আরো বেশি খুশি হব। ভাবির হয়তো কষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। আমরা তখন তাকে সান্ত্বনা দিলাম। আমি এবং ভাইয়া মিলে সবাই একসাথে যেতে শুরু করলাম আমাদের বাসায় যাওয়ার পর আঙ্কেল আমাদের দেখে অবাক হয়ে গেলেন। আমরা পুলিশ সাথে করে নিয়ে এসেছি। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমাদের বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই, তোমরা এখান থেকে চলে যাও। আর রিয়া, তোমাকে বলেছিলাম না
এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে কেন ফিরে আসলে? এই কথা শোনার পর আমার মাথায় রাগ চেপে বসলো। আমি তাকে গিয়ে কতটা ভয়ঙ্কর হয়ে আমি ফিরে আসতে পারি সেটা তাকে দেখাবো। আমি তার গলা চেপে ধরে মাটিতে শুইয়ে দিলাম, তার গলার ওপর নিজের পা রেখে বলেছিলাম না আমি ভয়ঙ্করভাবে ফিরে আসবো, ফিরে এসেছি তোর মাঝে। আমি তোর সব জমি জমা সম্পত্তি সবকিছু আবার ফিরিয়ে নিয়েছি। এখন থেকে আবার আমরা এই সব কিছুর মালিক হয়ে গিয়েছি। কি ভেবেছিলি এটা কেড়ে নিয়ে তুই বড়লোক হয়ে যাবি? আসলে অন্যায় করে কেউ কোনোদিন পার পেয়ে যায় না। মিস্টার রাফি, প্লিজ শান্ত হন। আপনি আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। উনি সবকিছু আত্মসাৎ করার চেষ্টা করেছেন, ওনাকে শাস্তি আমরা দিব। আপনি নিজে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন না, আইন আপনার হাতে তুলে নেবেন না। পুলিশ অফিসার আমাকে সরিয়ে কথাটা বললেন, এরপর তার কলা চেপে ধরলেন। তখন রিমা এবং তার মা আমাদের কাছে আসলে রিমা আমার সামনে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো। আমি তখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। রিমার মা কান্না করতে করতে চলে গেল ভাবির কাছে। ভাবির কাছে গিয়ে বলল, রিয়া, তুই তোর স্বামীকে একটু বুঝা। আমি তো তোর মা, আমাদের এভাবে পুলিশের হাতে তুলে দিস না। আমরা যা করেছি তা অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দে। আমরা আর কোনোদিন এই কাজ করব না। ক্ষমা? তাও আবার তোমাদেরকে? তোমাদের মতো জঘন্য মানুষদের জন্য অনেক সংসার ভেঙে যায়। তোমরা মেয়েকে বিয়ে দিয়েছো শুধুমাত্র টাকার লোভে। এইসব কিছু যদি সবাই সহ্য করে নেয় তাহলে সমাজটা শেষ হয়ে যাবে। তাই তোমাদেরকে উপযুক্ত শাস্তি পেতে হবে। অফিসার, ওদেরকে ধরে নিয়ে যান। তারা সবাই কান্না করছিল, কিন্তু আমরা তাদের দিকে ফিরেও তাকালাম না, কারণ অনেক ভালো মানুষই করেছি, যার ফল আমরা এতদিন ভোগ করেছি। আর কারোর সাথে এত ভালো মানুষই করে কথা বলবো না। আমি তখন ভাবিকে সান্ত্বনা দিলাম। ভাবি মনে হচ্ছিল যেন অনেক খুশি হয়েছেন, কিন্তু ভেতর থেকে কষ্ট পেয়েছেন, সেটা বুঝতেই পারছি। আমরা আমাদের বাড়ির ভিতরে সবকিছু আবার ঠিকঠাক করে আমাদের কাছে নিয়ে আসলাম। কাগজগুলো সবগুলো আমাদের কাছে নতুন করে মডিফাই করলাম, কারণ বলা তো যায় না আরো কোনো সমস্যা এসে নতুন করে সামনে দাঁড়ায়, সেজন্য সবকিছু ঠিক করে নিলাম আরেকবার। এইভাবে 2 দিন কেটে গেল বিভিন্ন ঝামেলায়। আমি তখন ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমরা আগে যেখানে থাকতাম সেই বাড়ির মালিকের একমাত্র মেয়ে, আমি তাকে বিয়ে করতে চাই। এখন তো আমি চাকরিও পেয়ে গিয়েছি। ও তাই নাকি? আমাকে ছাড়াই পছন্দ করে ফেললে? সারা জীবন বলে আসলে যে আমি তোমার বউ, আর বউকে ছাড়াই পছন্দ করে ফেললে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো। এই সপ্তাহের ভিতরেই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। তখন ভাইয়া সবাই মিলে মায়ের বাসায় চলে গেল। গিয়ে মায়ের সাথে আমার বিয়ের কথা তার বাবা মায়ের কাছে বলল। এরপর আমাদের বিয়ের ব্যবস্থা করা হলো। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে। এর মধ্যে আবার ব্যাংকে যেতে হবে, কারণ আমার নতুন চাকরি নিয়েছি। নতুন চাকরি নেওয়ার পরে যদি এরকম করা শুরু করি তাহলে আমাদের জন্যই বিপদ হবে। সেজন্য চাকরি থেকে শুধুমাত্র 1 দিন ছুটি নিয়েছি, তাও আবার এটাকে ছুটি বলে না, এটা আমার প্রাপ্য ছুটি। কারণ শুক্রবার এবং শনিবার 2 দিন ব্যাংক বন্ধ থাকে। শুক্রবার আমার বিয়ে হয়ে গেল। আমি তখন বাসর ঘরে বসে আছি। মায়া আপু আমার কাছে আসলো। ধুরো, এখন আপু বলছি কেন, এখন তো সে আমার বউ। মায়া আমার কাছে আসলো, এসে আমার গলা জড়িয়ে ধরে বলল, আমার জুনিয়র বর, তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আগে যেমন ছিলে তেমনই হয়ে যাও, আবার হাসি খুশি হয়ে যাও। আর কোনো মেয়েদের দিকে কিন্তু আর চোখ তুলে তাকাবে না, আমার দিকেই তাকিয়ে থাকবো সবসময়। আমি কোনো বাধা দিব না। আমি তখন মায়াকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করলাম এইভাবেই সারা জীবন তাকে জড়িয়ে ধরে রাখবো। আসলে আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো আমরা চাইলেও সরিয়ে দিতে পারি না। সেই মুহূর্তে আমাদের প্রয়োজন হয় অটল মানসিকতা এবং কঠোর শক্ত অবস্থান। যদি আমরা ধৈর্যের সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করতে পারি তাহলে অবশ্যই জীবন সুখের হবে। আজ তো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।